ভাড়া থেকে ইনকাম, বা আপনি বলতে পারেন যে একজন বাড়ির ওনার, হাউস ওনার, তার রিটার্নটি আমরা কিভাবে আসলেই সাবমিশন করব, তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়, কিভাবে তার ট্যাক্সেবল ইনকাম গুলো নির্ধারণ করতে হয়, এই সমস্ত বিষয়, কতটুকু খরচ তিনি অ্যালাউ পাবেন, তিনি অ্যাডভান্সের টাকাটা কিভাবে দেখাবেন, এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট পার্টে হচ্ছে এটা আলোচনা হবে। রেন্ট থেকে ইনকামের ক্ষেত্রে আমাদের কয়েকটি সেকশন খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে সেকশন 37, যেখানে আমরা মোট ভাড়াটা নির্ধারণ করে থাকি, অর্থাৎ গ্রস রেন্ট। আমাদের আইনে প্রথমে যেমন গ্রস স্যালারি থাকে, টোটাল স্যালারি থাকে, দেন আমরা ট্যাক্সেবল স্যালারি নির্ধারণ করি। হাউস রেন্টের ক্ষেত্রেও আমাদের ফার্স্ট টার্ম যেটা কাজ করতে হয়, টোটাল রেন্ট রিসিপ্ট ডিক্লেয়ার করতে হয়, গ্রস রেন্ট। দেন সেখান থেকে আমরা আইনগতভাবে একটি ডিডাকশন পেয়ে থাকি। সেই ডিডাকশনের পরে যে ইনকামটি আসে, এটাকে বলা হয় নিট ইনকাম। এই নিট ইনকামের উপরে আমাদের ট্যাক্স অ্যাপ্লাইড হয়। ধরা যাক একজন বাড়ির মালিক একটি ফ্ল্যাটে প্রতি মাসে 30,000 করে ভাড়া পায়, তাহলে তার ইয়ারলি রেন্ট হয় 3,60,000। এই 3,60,000-এর উপরে তাকে ট্যাক্স পে করতে হবে কিনা? উত্তর হচ্ছে না। এখান থেকে তিনি কিছু ডিডাকশন পাবেন। সেই ডিডাকশন গুলো আমাদের আইনের সেকশন 38-এ বলা আছে। তাহলে এই সেকশনটা আমাদের গুরুত্বপূর্ণ। এবং আপনি যখন বাড়ির মালিকের রিটার্ন তৈরি করবেন, অথবা বাড়ির মালিক যখন রিটার্ন তৈরি করবেন, তার আসলে কোন কোন ডকুমেন্ট গুলো প্রয়োজন, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুস। যেমন বাড়ি ভাড়া কত পেয়েছেন এর প্রমাণ কি? সেক্ষেত্রে দুটি বিষয় আমাদের আসবে, আমরা এটা আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে, তার কাছ থেকে আপনি ডিড নিবেন, ভাড়াটির সাথে যে চুক্তি হয়েছে সেই ডিড গুলো সংগ্রহ, আপনি কালেকশন করবেন। কারণ আমাদের ফার্স্ট অন ডকুমেন্ট, ডকুমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা অনলাইন রিটার্নটা প্রেজেন্ট করে থাকি। তাই আমরা প্রথমত তার কাছ থেকে ভাড়ার ডেটটা নিব, এবং ব্যাংক স্টেটমেন্ট নিব। কারণ ভাড়ার টাকাটা অবশ্যই ব্যাংক স্টেটমেন্টে থাকতে হবে। যদি এটা 25,000-এর উপরে চলে যায়, তাহলে এখানে দুটি বিষয়, তার কাছ থেকে ডিড নিব, ভাড়ার চুক্তিপত্র নিব, তার কাছ থেকে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিব। এই দুটি হচ্ছে মেইন ডকুমেন্ট। এছাড়া আপনার রিসিট বা আনুষঙ্গিক জিনিসপত্র ভাড়ার সমর্থনে নিতে পারি। সেকেন্ডলি, ভাড়া থেকে খরচের অ্যাগেনিস্টে, ডিডাকশনের অ্যাগেনিস্টে আমাদের ডকুমেন্ট প্রয়োজন হবে, যে সকল ডিডাকশন আমরা আইনগতভাবে ক্লেম করব। যেমন আমি যদি লোনের ইন্টারেস্ট ক্লেম করি, তাহলে আমার লোন স্টেটমেন্ট প্রয়োজন হবে। আমি যদি ইন্স্যুরেন্স ক্লেম করি, আমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের প্রয়োজন হবে। আমি যদি ট্যাক্স ক্লেম করি, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স অথবা হোল্ডিং ট্যাক্স, তার রিসিট প্রয়োজন হবে। তাহলে দুই ধরনের ডকুমেন্টেশন আপনার প্রয়োজন। নাম্বার ওয়ান, গ্রস রেন্টের সমর্থনী ডকুমেন্ট। সেকেন্ডলি, ডিডাকশনের সমর্থনী ডকুমেন্ট। এই দুটি ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, দেন আপনি ভাড়ার ইনকাম থেকে কাজ করার সুযোগ পাবেন। তাহলে ভাড়াটাকে আইন দুই ভাগে ভাগ করে হয়েছে, একটি হচ্ছে গৃহ সম্পত্তি, আর একটি হচ্ছে জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা, যন্ত্রপাতি, যানবাহন, এই ধরনের ভাড়া। তা এটা হচ্ছে হাউস প্রপার্টি আর আদার্স প্রপার্টি, দুটি প্রপার্টি আইন ইন্ডিকেট করেছে আমাদের সেকশন 35 অনুযায়ী। তাহলে দুটি প্রপার্টি আমাদের সম্পূর্ণ ডিফারেন্স, একটি হচ্ছে হাউস প্রপার্টি, আরেকটি হচ্ছে আদার দেন হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি থেকে আমাদের প্রথমে যে ভাড়া ডিক্লেয়ার করতে হবে, এটাকে বলা হচ্ছে মোট ভাড়া। মোট ভাড়া আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যদি ই রিটার্নে যাই, সেখানে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমরা দেখতে পাবো। দেন মোট ভাড়া নির্ণয় করার পরে আমাদের কিন্তু ডিডাকশন গুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা নিট ভাড়া পেয়ে যাব।
তা আইনে আমরা কিভাবে মোট ভাড়া নির্ণয় করব এটা একটু দেখাই আপনাদেরকে। এরপরে আমরা ডিডাকশন গুলো কিভাবে উল্লেখ করব সেই বিষয়গুলো একদমই প্র্যাকটিক্যালি আমাদের দেখতে হবে। আমরা গত ক্লাসের আলোকে রেগুলার রিটার্নে চলে যাব। সেখানে আমরা ফার্স্ট অন আজকের যে টপিকটি দেখেন, ইনকাম ফ্রম রেন্ট এটাকে সিলেক্ট করব। প্রথম কাজ হচ্ছে আমাদের রেন্টাল ইনকামকে সিলেক্ট করা। দেখেন প্রথমে আমাদের অন্য সব ইনকামকে রিমুভ করে দিয়ে আমাদের একটি ইনকাম সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আমাদের যে ইনপুটটা দিতে হবে, এটা হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। আমাদের রেন্ট থেকে ইনকাম আছে এটা ডিক্লেয়ার করতে হবে। দেন আমাদের সেভ এন্ড কন্টিনিউতে চলে যেতে হবে। এখানে যখন আমরা রেন্ট ইনকাম সিলেক্ট করব, তখন আমাদের আরেকটি প্রশ্ন চলে আসে যে আমাদের হাউস প্রপার্টি কিনা। রেন্টাল ইনকাম যদি আমাদের হাউস প্রপার্টি থেকে হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ এনি হাউস প্রপার্টি এখানে ইয়েস মার্ক করব, এবং আমাদের কত স্কোয়ার ফিটের প্রপার্টি আছে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করব। ধরা যাক আমার 13,000 স্কোয়ার ফিট, তাহলে আমরা এখানে 13,000 স্কোয়ার ফিট ডিক্লেয়ার করব। আর যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমরা ট্যাক্স ক্লেমে ইয়েস মার্ক করব। যদি ইনভেস্টমেন্ট না হয়, গত ক্লাসে আমরা ইনভেস্টমেন্ট সম্পর্কে আলোচনা করেছি যে কোন খাতগুলোতে আমাদের আইনগতভাবে ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে, সেগুলোকে আমরা যদি কোথাও ইনভেস্টমেন্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের ইয়েস হবে, অন্যথায় নো হবে। দেন আমরা এর পরবর্তী ধাপে চলে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের রেন্টের অপশন চলে আসছে, ইনকাম ফ্রম রেন্টের অপশন চলে আসছে। এখানে ফার্স্ট অন আমরা সিলেক্ট করব, যদি আমাদের হাউস প্রপার্টি হয় তখন আমরা হাউস প্রপার্টি সিলেক্ট করব। এই যে হাউস প্রপার্টি সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করতে হবে, দেখেন এখানে অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, প্রপার্টির ডেসক্রিপশন লিখবেন। এখানে অ্যাড্রেস না, শুধু সকল প্রকার ডেসক্রিপশন এই প্রপার্টি রিলেটেড সব উল্লেখ করবেন। যেমন আপনার এখানে প্রপার্টির হাউস নাম্বার সহ উল্লেখ করবেন। আপনার এখানে ধরেন হাউস 11, রোড নাম্বার 1, এরকম কাকরাইল। এভাবে উল্লেখ করার পরে আপনি এটা আরেকটু ডিসক্রাইব দিতে পারেন যে টোটাল ফ্ল্যাট সংখ্যা কত। টোটাল ফ্ল্যাট লিখতে পারেন যে টোটাল ফ্ল্যাট। আমরা একটা ফ্যাক্ট নিয়ে একটু কথা বলি, তাহলে সুবিধা হবে বোঝাতে। যেমন আমাদের ট্যাক্স মাস্টার বইতে যে প্র্যাকটিক্যাল ম্যাথ গুলো দেওয়া আছে, যেহেতু বইটি আপনাদের কাছে আছে তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা দেখা যাচ্ছে জনাব হাসান আলীর 13,000 বর্গফুটের একটি চারতলা বাড়ি আছে। চারতলা বাড়িতে টোটাল 16টি ফ্ল্যাট আছে। তাহলে এখানেই আমরা যদি 16টি ফ্ল্যাট উল্লেখ করি, এর মধ্যে তিনি নিজে একটি ফ্ল্যাটে বসবাস করেন, তাহলে টোটাল ফ্ল্যাট হচ্ছে 16টি, রেন্টেবল ফ্ল্যাট হচ্ছে 15টি। কারণ নিজে একটি বসবাস করেন, যেখানে তিনি নিজে বসবাস করেন এটাকে বলা হয় সেলফ সেলফ রেসিডেন্স। যেহেতু, তাহলে এখান থেকে রেন্ট আসার কোনো সম্ভাবনা নেই বা আসার সুযোগও নাই। তাহলে এখানে দাঁড়াচ্ছে আপনার 15টি ফ্ল্যাট তিনি ভাড়া দিচ্ছেন, রেন্ট দিচ্ছেন। ওকে, তাহলে আমরা এখানে ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করতে পারি টোটাল ফ্ল্যাট হচ্ছে 16, এখানে উল্লেখ করতে পারি রেন্টেবল। এটার উদ্দেশ্য কেন, তাহলে ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আপনার প্রপার একটা ব্যাখ্যা থাকলো, আমরা যাতে কোয়ারিজ গুলোকে স্কিপ করতে পারি। যখন আপনি অসম্পূর্ণ রিটার্ন সাবমিশন করেন, আপনি প্রপারলি অ্যাড্রেস করতে পারেননি, ইনফরমেশনটা দিতে পারেননি, তখনই
অডিটের জন্য আপনাকে নির্বাচন করতে পারে। আগামী দিনের অডিট গুলো হবে রিস্ক বেসড অডিট। সে কারণে আমরা প্রথমে এই বিষয়গুলোকে সিলেক্ট করে নিব যে আমাদের হাউসের ইনফরমেশন গুলো অ্যাকুরেটলি আছে কিনা। এরপরে এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ। তাহলে আমাদের দেখেন, এখানে তিনি একটি ফ্ল্যাটে বসবাস করেন, টোটাল ফ্ল্যাট হচ্ছে অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী, এই ফ্যাক্ট অনুযায়ী টোটাল ফ্ল্যাট হচ্ছে 16টা। এখন এই 16টা ফ্ল্যাটের স্কোয়ার ফিট হচ্ছে 13,000। তাহলে 13,000-কে যদি আমরা 16 দিয়ে ডিভাইড করি, 812.5 একটা ফ্ল্যাটের স্কোয়ার ফিট। আহ 812 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তিনি নিজে বসবাস করেন, আর বাকি সম্পূর্ণ অংশটি তিনি রেন্ট দিয়ে থাকেন। তাহলে এখানে আমরা সেলফ অকুপাইড এখানে আমরা উল্লেখ করব 812। আর বাকিটা এই 1300 থেকে, 13,000 থেকে আমরা জাস্ট 812 এটাকে মাইনাস করব। মাইনাস করার পরে আমাদের যেটা থাকে, দেখেন, 12,150। এইটা এইটা হচ্ছে তিনি রেন্ট দিচ্ছেন। এর অর্থ এখানে কিন্তু ভিন্ন ফিগার, আমি জাস্ট একটি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি। তাহলে সেলফ অকুপাইডটা আমরা এখানে উল্লেখ করব, আর এরিয়া রেন্টেড আউট, কত স্কোয়ার ফিট আমরা রেন্ট দিচ্ছি, এটা উল্লেখ করব। হ্যাঁ, যদি আপনি আবাসিক উদ্দেশ্যে ফর রেসিডেন্সিয়াল পারপাস এটাকে রেন্ট দিয়ে থাকেন, তাহলে আমাদের এই কলামগুলো পূরণ করতে হবে। আর যদি এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ফর কমার্শিয়াল ইউজেস, কমার্শিয়াল পারপাসেস, সেক্ষেত্রে আমাদের এই কলামে, সেকেন্ড কলামে এটাকে ইনপুট দিতে হবে। তাহলে আপনি প্রথমত আইডেন্টিফাই করবেন এই করদাতা কাকে রেন্ট দিচ্ছে, রেন্ট গ্রহীতাকে, সে কি কোম্পানি? যদি কোম্পানি হয়, এটার কমার্শিয়াল ইউজ হচ্ছে। যদি তিনি থাকার জন্য ব্যবহার করেন, এটা রেসিডেন্সিয়াল ইউজ হচ্ছে। তাহলে এই দুটোকে আমরা আগে আইডেন্টিফাই করে নেব। এরপর রেন্টাল পিরিয়ড হবে 12 মাস, 1 বছর। আর অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট কত পাচ্ছেন দেখেন, 15টি ফ্ল্যাট তার রেন্টেড। এই 15টি ফ্ল্যাটের এক একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া হচ্ছে 7,800। তাহলে আমরা 7,800 গুণ 15, 12 গুণ 12, 12 মাস। তাহলে ইয়ারলি যদি আমরা রেন্ট কাউন্ট করি, তাহলে কত হয় খেয়াল করেন। আমরা 7,800, আপনারা একটু সবাই ক্যালকুলেশন করেন আমার সাথে সাথে, গুণ ফ্ল্যাট সংখ্যা 15 গুণ হচ্ছে 12 মাস, তাহলে 14,04,000 টাকা। 0,4, এটা হচ্ছে তার অ্যানুয়াল রেন্ট। তাহলে রেন্ট রিসিভ ঠিক সেম অ্যামাউন্ট, এই 14,04,000, এটাকে আমরা রেন্ট রিসিভ উল্লেখ করব। এরপরে দেখেন, এনি চার্জ পেইড বাই টেনেন্ট, ভাড়াটিয়ে কোনো এক্সট্রা চার্জ পেইড করেছে কিনা। যদি রেন্টের বাহিরে ভাড়াটিয়ে অনেক সময় এক্সট্রা চার্জ পে করতে হয়, তখন আমরা এটাকে এখানে উল্লেখ করব। আর না হলে আমরা জিরো উল্লেখ করব। এছাড়া এনি আদার রিসিট, ভাড়াটিয়ার কাছ থেকে অন্য কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা, এটাও আমাদের এখানে উল্লেখ করতে হবে। এরপরে লেস ভ্যাকেন্সি অ্যালাউন্স, যদি খালি থাকে তখন কি হবে। দেখা যাচ্ছে, আমরা দেখছি যে তিনি 14,04,000 টাকা 12 মাসে ভাড়া পাচ্ছেন। বাট যদি এমন ঘটনা ঘটে যে ফ্ল্যাটটি ভ্যাকেন্ট ছিল, সেক্ষেত্রে করদাতার করণীয় কি? তখন সরাসরি তিনি এখানে ভ্যাকেন্সি অ্যালাউন্স ক্লেম করতে পারবেন না। করদাতাকে জিসিটি বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের সেকশন 37-এ এটা নির্দেশনা দেওয়া আছে। দেখেন, এখানে স্পষ্টভাবে বলা আছে, শূন্যতা ভাতা তাকে অবশ্যই, এই পয়েন্টে দেখেন, শূন্যতা ভাতা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত হইলে অনুমোদনযোগ্য হবে। তার মানে শূন্যতা ভাতাকে অ্যালাউ করার জন্য আমাদের বিদ্যুতের বিলের কপি ডিসিটির কাছে প্রেজেন্ট করতে হবে।
তারপরে তিনি স্যাটিসফাইড হলে এটাকে অ্যাপ্রুভ করবেন, অনুমোদন দিবেন যে হ্যাঁ, তার মিটারে এই এই মাসটি কম খরচ হয়েছে, তার মানে এটা ভ্যাকেন্ট ছিল, মিনিমাম চার্জটি এসেছে, এক্সট্রা কোনো মিটারে টাকা বিল আসে নাই বা ইউজ হয় নাই, এটাকে তিনি কনফার্ম করবেন। তাহলে শূন্যতা ভাতা আমরা ডিরেক্টলি ইনপুট দিতে পারবো না ই রিটার্নে। এটা একটা আমাদের ই রিটার্নের ল্যাকিংস বলতে পারেন। এটা অটো ভেরিফাই হলে আমাদের সুবিধা হতো, যদিও এখনো পর্যন্ত এই পর্যায়ে পৌঁছায়নি। আস্তে আস্তে হয়তো এটা অটোমেটেড হয়ে যাবে। তাহলে টোটাল রেন্ট আমরা এখানে উল্লেখ করলাম 4,04,000 টাকা। সেখান থেকে আমরা তার খরচগুলো বাদ দিতে পারবো, ডিডাকশন গুলো অ্যাজ পার সেকশন 38। ডিডাকশন যে আমরা মাইনাস করব এটা হবে সেকশন 38 অনুযায়ী। সেকশন 38-এ যে ডিডাকশনের কথা বলা আছে, শুধুমাত্র সেই ডিডাকশন গুলো আমরা দেওয়ার সুযোগ পাবো, এর বাহিরে কোনো ডিডাকশন বাদ দিতে আমরা পারবো না। কি কি ডিডাকশনের কথা সেকশন 38 বলা আছে আপনি এখানে দেখে নিবেন। এই যে সেকশন 38, আমাদের ট্যাক্স মাস্টার বইয়ের আমরা 105 নম্বর পেজে আছি। এখানে আমাদের এই ভাড়া হতে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে অনুমোদনযোগ্য যত বিয়োজনগুলো আছে সেই বিয়োজনের তালিকা উল্লেখ করা আছে। এই খরচগুলো আমরা আইনগতভাবে বাদ দেওয়ার সুযোগ পাব। হ্যাঁ, তবে একটি খরচ যেটা আইনে নির্ধারণ করে দিয়েছে, সে খরচটি হচ্ছে এই যে ভাড়া সংগ্রহ, রিপেয়ার, মেইনটেন্স, কালেকশন কস্ট, এটা অটোমেশনে চলে আসবে। আর বাকি খরচগুলো আমাদের ক্লেম করতে হবে, এখানে উল্লেখ করতে হবে কিভাবে। দেখেন, এই বাড়ির অ্যাগেনিস্টে যদি কোনো ইন্স্যুরেন্স থাকে, এটাকে বলা হয় সাধারণ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স। সেখানের যে প্রিমিয়ামটা আমরা পে করি, এটা আমাদের এক্সপেন্স হিসাবে, আমরা খরচ হিসেবে ভাড়ার অ্যাগেনিস্টে ডিডাকশন করার সুযোগ পাবো। 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট পেইড অন লোন। যদি করদাতা বাড়ি তৈরি করার জন্য অথবা এই প্রপার্টি ডেভেলপের জন্য, ফ্ল্যাট তৈরি করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, তখন দেখবেন সেখানে লোনে লেখা থাকে হাউস লোন। যেমন আমরা গত ক্লাসে আপনাদের কিছু ডকুমেন্ট শেয়ার করেছিলাম, এটা যদি আমরা একটু দেখাই, সেখানে এই বিষয়গুলো আছে যে একটি লোন সার্টিফিকেট আমরা ভেরিফাই করব যে তার কোনো হাউস লোন আছে কিনা। যে লোনটি দেখেন, এখানে একজন করদাতার একটি ডকুমেন্ট, রিয়েল লাইফ আমরা ডকুমেন্টে দেখাই, তাহলে আমাদের ডকুমেন্টটা বুঝতে সুবিধা হবে যে কোন ডকুমেন্টের ভিত্তিতে এটা আমরা ক্লেম করতে পারি আইনগতভাবে। এটাই হচ্ছে লোন সার্টিফিকেট। আপনি যদি দেখেন, তখন এখানে এই লোন সার্টিফিকেটে দেখেন আপনি যে পেইড করছেন লোনটাকে, প্রতি মাসে মাসে আপনি একটি জমা রাখছেন, তার মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাডজাস্ট, প্রিন্সিপাল পেইড হচ্ছে। এখানে লোনের ধরনটা আগে দেখে নিবেন। দেখেন, হাউস বিল্ডিং লোন, পার্সোনাল লোন না কিন্তু, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার হাউস বিল্ডিং লোন আছে। এটা আপনাকে প্রথমে মার্ক করে নিতে হবে যে হাউস বিল্ডিং লোন। তাহলে আমি লোনের ইন্টারেস্টটা কি হিসাবে, ডিডাকশন হিসাবে ক্লেম করতে পারবো। এখানে একটি হচ্ছে প্রিন্সিপাল পেইড আর একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাপ্লাইড। তা আমরা যদি দেখি যে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা এখানে প্রিন্সিপাল পেইড হচ্ছে, আর এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাপ্লাইড, আপনার এর উপরে ইন্টারেস্ট অ্যাপ্লাইড হয়েছে। তো এই অর্থ বছরে টোটাল 2,69,563 টাকা তিনি ইন্টারেস্ট পেইড করেছেন এই লোনের এগেনিস্টে। যেমন শুরুতে এই লোনটি ছিল 92 লাখ, আর এই বছর শেষে এটা ছিল 93 লাখ।
এই যে যে ইন্টারেস্ট অ্যাপ্লাইড হলো, এটা এখানেও লেখা আছে, আবার আপনি এখানেও পেয়ে যাবেন। এটা হচ্ছে তিনি ডিডাকশন হিসাবে, খরচ হিসাবে তিনি দেখাতে পারবেন রেন্ট ইনকাম থেকে। তা আমরা আমাদের যে ফ্যাক্টটা আছে সেখানেও এরকম একটা লোনের কথা বলা আছে। সেই লোনে এক্সপেন্স হয়েছে, দেখেন হাসান আলীর যে ফ্যাক্টটা আমরা করছি, যে বাড়ি নির্মাণ বাবদ ঋণের পরিশোধিত সুদ 2,56,551 টাকা, তাহলে এটাকে তিনি খরচ হিসাবে দেখাতে পারবেন। এই 2,56,551 টাকা, এটাকে আমরা এখানে উল্লেখ করতে পারবো 551, এটাকে। এরপরে দেখেন তিনি যদি মিউনিসিপাল ট্যাক্স অথবা লোকাল ট্যাক্স অথবা হোল্ডিং ট্যাক্স, এই ট্যাক্স গুলো তিনি পে করে থাকেন, এটা ডিডাকশন হিসেবে বাদ যাবে, খরচ হিসেবে বাদ যাবে। আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, কিছুদিন আগে আমার কাছে একজন এসেছিলেন, আহ তার রিটার্নটি করার সময় দেখলাম তিনি প্রতি বছর তিনি যে হোল্ডিং ট্যাক্সটা দেন তিনি তার ইনকাম ট্যাক্স থেকে মাইনাস দিয়ে দিচ্ছেন, মাইনাস দিয়ে বাকিটা পে করছেন। তখন আমাদেরকে বারবার বললাম যে এটা তো আপনার ইনকাম ট্যাক্স নয়, এটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্স থেকে মাইনাস হয় না। তারপরও তিনি বুঝছেন না, তিনি বলছেন যে আমি তো গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছি, তাহলে মাইনাস হবে না কেন? তাহলে এরকম বিষয় আছে, কারণ আইন আপনাকে এটাকে খরচ হিসাবে অ্যালাউ করেছে, এটাকে ইনকাম ট্যাক্স হিসাবে অ্যালাউ করে নাই। কারণ আমরা বলেছি একটি হচ্ছে ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে এক্সপেন্ডিচার ট্যাক্স, আর একটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স। যেহেতু বাংলাদেশে মাল্টিপল ট্যাক্স সিস্টেম, সেটি একটি ট্যাক্সের সাথে আরেকটি ট্যাক্সের কোনো রিলেশন নাই, এটা ট্যাক্স হিসেবে তারা এটাকে গণ্য করে না। এজন্য আমাদের এই মিউনিসিপাল ট্যাক্স, লোকাল ট্যাক্স, এগুলো শুধু ডিডাকশন পাওয়া যাবে, ট্যাক্স হিসেবে ক্লেম করার কোনো সুযোগ নাই। আমরা অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী যদি দেখি, জনাব হাসান আলী সাহেব তিনি ভূমি কর পরিশোধ করেছেন, মিউনিসিপাল কর 15,425 টাকা এবং ভূমি উন্নয়ন কর 604 টাকা। এই দুটি ট্যাক্স তিনি পরিশোধ করেছেন এই অর্থ বছর। সকল পরিশোধ কিন্তু এই অর্থ বছরে হতে হবে, তাহলে 15,425 এবং হচ্ছে 604, টোটাল 16,029 টাকা তিনি ট্যাক্স পরিশোধ করেছেন। এই 16,029 টাকা তিনি এখানে ডিডাকশন হিসেবে দেখাতে পারবেন। ওকে, এরপর আরেকটি খরচের কথা এখানে বলা আছে, এটা হচ্ছে প্রি রেন্টাল ইন্টারেস্ট পেইড অন লোন। যেমন আমরা এই যে একটি লোন সার্টিফিকেট দেখালাম, এখানে আপনি দেখলেন, এখন দেখা যাচ্ছে তিনি বাড়ি তৈরি করতেছেন, করার সময় তাকে লোন অ্যাপ্লাইড হচ্ছে, তিনি এখনো এই বাড়ি থেকে ভাড়া যোগ্য আয় করেননি অথবা তার ভাড়া শুরু হয়নি। তখন আইন বলছে যেহেতু এটা আইন অ্যালাওয়েবল এক্সপেন্স হিসেবে গণ্য করে, সেহেতু যখন তার রেন্ট শুরু হবে, তার ইনকাম জেনারেট হবে, তখন তিনি এটাকে এক্সপেন্স হিসাবে ক্লেম করতে পারবেন পরবর্তী 3 ইয়ার্স পর্যন্ত। তার মানে আইন এখানে স্পষ্ট করেছে, খেয়াল করেন, প্রিভিয়াস কনস্ট্রাকশন চলাকালীন সময়ে যত টাকা ইন্টারেস্ট অ্যাপ্লাইড হবে, সেই টাকাগুলো পরবর্তী 3 ইয়ার্সে তিনি সমন্বয় করতে পারবেন সমহারে। যদি সমন্বয় করার পরেও অবশিষ্ট অংশ থাকে, এটা তিনি আর সমন্বয় করার সুযোগ পাবেন না। এটা লিমিটেশন হচ্ছে, তামাদি হচ্ছে 3 ইয়ার্স, পরবর্তী 3 ইয়ার্স। এই কথাটি আমাদের আইনে স্পষ্টভাবে বলা আছে। দেখেন এই রিডাকশনের যে খরচগুলো, সেখানে আমাদের এই এই কথাটি বলা আছে। এই যে, এই যে। তাহলে এই যে প্রিভিয়াস যতগুলো আমাদের এই মূলধনী ঋণের সুদ আমরা পেইড করব, এটা ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয়বর্ষ হতে একাধিক ক্রমে 3 আয় বর্ষে সমকিস্তিতে এটা সমন্বয় করা যাবে। ঠিক আছে? তাহলে এই সমকিস্তিতে
পরবর্তী 3 ইয়ার্স এর সমন্বয়ের বিধানটা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। আমরা প্রথমে বলেছি যে আইনের অ্যাপ্লিকেশন হচ্ছে এই রিটার্ন। তাহলে এই সেকশনের অ্যাপ্লিকেশন গুলো আমরা এখানে করব। যদি এরকম ধরা যাক তিনি আগে লোন নিয়েছিলেন, যে লোনটা কন্টিনিউ আছে, 2 লাখ টাকা ইন্টারেস্ট পে করেছিলেন, দেখাতে পারেননি, এবছর থেকে ইনকাম শুরু হয়েছে, তাহলে ওই প্রিভিয়াস যে 2 লাখ বা 3 লাখ টাকা ইন্টারেস্ট দেখাতে পারেননি, এটা এই বছর থেকে সমন্বয় শুরু করবেন। কিভাবে করবেন? এই যে 2 লাখকে তিনি ভাগ দেবেন 3 দিয়ে, তখন দেখা যাচ্ছে এই 6,666,667 টাকার মতো তিনি এবছরে সমন্বয় করতে পারবেন। তাহলে এই 2 লক্ষ টাকা তিনি পরবর্তী 3 ইয়ার্স এর মধ্যে সমন্বয় করবেন। এরপরে সমন্বয়ের আর কোনো আইনগত সুযোগ থাকবে না। এটা আমাদের সেকশন 38-এ স্পষ্ট করা আছে। দেন আদার খরচ বলতে আসলে আইনে আর তেমন কোনো খরচের কথা উল্লেখ নেই। তাহলে আমাদের এই খরচগুলো দেওয়া হলো, এই খরচগুলো আমাদের আইনগতভাবে অ্যালাউ হবে। যেমন এখানে টোটাল খরচ আপনি দিয়েছেন 6,90,247 টাকা, কিন্তু আইন কিন্তু 6,90,000 আপনাকে অ্যালাউ করেনি। দেখেন এখানে অ্যালাউ করেছে 6,69,057 টাকা। এটার কারণ কি? এটার কারণটি হচ্ছে আমরা এই প্রপার্টিটা, হাউস প্রপার্টিটা সম্পূর্ণ অংশ ভাড়া প্রদান করি নাই। আমরা টোটাল 16টি ফ্ল্যাটের মধ্যে অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী আমরা 15টি ফ্ল্যাট রেন্ট দিয়েছিলাম, আর একটি ফ্ল্যাটে আমরা নিজে বসবাস করেছি, সেলফ অকুপাইড রেখেছি। আইন বলছে যেটা সেলফ অকুপাইড, যেখান থেকে ইনকাম হয় না, সেখান থেকে খরচ বাদ দেওয়ার সুযোগ নেই। ওই যে খরচটা আপনার হবে, লোনের ইন্টারেস্ট বা প্রাসঙ্গিক যে খরচটা, এটা মূলত আপনার পার্সোনাল এক্সপেন্সে, পারিবারিক ব্যয়ের অংশে চলে যাবে। তাহলে আইন এখানে অ্যালাউ করছে না। যেমন এখানে টোটাল খরচ হচ্ছে, খেয়াল করেন, 6,90,247 টাকা। সেখান থেকে আইন অ্যালাউ করেছে 6,69,057 টাকা। বাকি 21,190 টাকা, এই অ্যামাউন্টটি আপনার নিজের জীবনযাত্রার ব্যয় অথবা পারিবারিক ব্যয় হিসেবে আপনি গণ্য করবেন। এটা কিন্তু ডিরেক্টলি আপনার যে হাউসে থাকেন ওখানে হাউস প্রপার্টি হিসেবে এই খরচটা দিবেন। আমরা অনেক সময় লিখে ওন হাউস, অনলি সার্ভিস চার্জ, অনলি এক্সপেন্ডিচার, হাউস রেন্ট নাই, সেলফ রেসিডেন্স, এটাও আপনার উল্লেখ করতে হবে। ক্লিয়ার? ধরেন এই ব্যক্তি যখন এক্সপেন্ডিচার দেখাবে, আমি যদি এটা 7 কন্টিনিউতে যাই, দেখেন এই ব্যক্তি যখন এক্সপেন্ডিচার দেখাবে তার ফাইলে, তখন এই টাকাটা কিভাবে উল্লেখ করবে? এখানে অ্যাকোমোডেশন এক্সপেন্সে তিনি এই 21,000 টাকা উল্লেখ করবেন, এই 21,190 টাকা, এটা এটার সাথে কানেক্টেড। উল্লেখ করার পরে এখানে লিখে দিবেন যে ওন হাউস বা ওন ফ্ল্যাট, ঠিক আছে, অনলি ডিডাকশন বা সার্ভিস বা চার্জ, অনলি চার্জ বা এক্সপেন্স, এরকম ভাবে আপনি একটু নোট দিয়ে দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। আর এছাড়াও তো আরো খরচ আছে, আপনার নিজস্ব বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো তো পরে উল্লেখ করবেন। বাট এটা হচ্ছে এই করদাতার জন্য অ্যাকচুয়াল কস্ট। এটা অনেকে মানে উল্লেখ করে না সঠিকভাবে, এটা ঠিক নয়। দেখ এভাবে কানেকশন করতে হবে। মানে আমরা এখন একটি আইনগত এই রিটার্নের দিকে অগ্রসর হচ্ছি। আগে যা করেছেন করেছেন। তাহলে ইনকামের পোর্শনে আমরা এই হাউস রেন্ট নিয়ে কথা বলছিলাম। তাহলে এই এখানের একটি অ্যামাউন্ট আমাদের এক্সপেন্ডিচার হিসেবে চলে যাচ্ছে। সেকেন্ডলি আমাদের সেকশন 39-এ, এই আইনের সেকশন 39-এ আপনি যখন যাবেন, তখন আমাদের অ্যাডভান্সের কিছু তথ্য পাবেন। বাড়ির মালিকেরা তারা তো অবশ্যই অ্যাডভান্স নেয়, তারপরে রেন্ট দেয়। 2 মাসের অ্যাডভান্স হোক, সমন্বয়যোগ্য অ্যাডভান্স হোক, অথবা সিকিউরিটি মানি হোক,
কিছু একটা দিয়ে আপনাকে ঋণ নিতে হবে, এটা আমাদের একটি প্রচলন। তিন, সেই অ্যাডভান্সটি কিভাবে সমন্বয় করবেন, এই বিধানগুলো আমাদের এই সেকশন 39-এ উল্লেখ করা আছে। প্রথম কথা হচ্ছে, অ্যাডভান্স যদি 5 লক্ষ টাকার উপরে হয়, তাহলে অবশ্যই আমাদের ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। ঠিক আছে, এইটা। তাহলে আমাদের এখানে 5 লাখ টাকার উপরে যদি হয়, তাহলে আমাদের 1 নম্বর কথা হচ্ছে এটা ব্যাংকিং চ্যানেলে আসতে হবে। আমরা ক্যাশে 5 লাখ টাকার বেশি অ্যাডভান্স গ্রহণ করতে পারবো না। এরপরে যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করা হয়, সেক্ষেত্রে অগ্রিম গ্রহণের পরবর্তী 5 ইয়ার্স অথবা চুক্তির মেয়াদ যাহা কম, সেই সময়ের মধ্যে এটা সমন্বয় করতে হবে। যদি ধরেন আপনার সাথে কন্ট্রাক্ট থেকে 3 ইয়ার্স, আপনি 3 লাখ টাকা অ্যাডভান্স পে করেছেন, তাহলে 3 লাখ টাকা পরবর্তী 3 ইয়ার্স এর মধ্যে সমন্বয় করতে হবে। আপনি যদি 2 লাখ সমন্বয় করেন পরবর্তী 3 ইয়ার্সে, তাহলে রেস্ট যে 1 লাখ টাকা থাকে, এটাকে আইন ইনকাম হিসেবে গণ্য করবে। এখানে দেখেন এই সেকশন 39 অর্থাৎ বিশেষ ভাড়া আয়, আমাদের এটা ই রিটার্নে এখানে আনা হয়েছে। খেয়াল করছেন, এই যে যে নট অ্যাডজাস্টেড উইদিন 5 ইয়ার্স নট থ্রু ব্যাংকিং চ্যানেল, তাহলে এটা কি হয়ে যাবে, এই সেকশন 39-এর সাবসেকশন 3, যেটা আলোচনা করছি, সাবসেকশন 3, এই যে সেকশন 39 সাবসেকশন 3, এই 3 অনুযায়ী এটা ইনকাম হয়ে যাবে। ভাড়া থেকে বিশেষ আয়, খেয়াল করেন আইনটা কতটা জটিল, এটা আপনাকে বুঝতে হবে। এটা আইন পড়া ছাড়া, আইন বোঝা ছাড়া এই রিটার্ন কখনোই সম্ভব নয়। আমাদের এটাকে আরো সহজ করা উচিত ছিল, এই আইনগুলোকে। কারণ এত ভাবে জটিল করা হয়েছে, এটা সাধারণ একজন করদাতার বোঝা প্রায় অসম্ভব। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ট্রেনিং সেশন ছিল, সেখানে ডিপার্টমেন্টের স্যাররা আমাকে ইনভাইট করেছিল, সিএসসি ডিপার্টমেন্টের। তা স্যাররাই দেখছি অনেক বিষয়গুলোকে বুঝছে না। তারা তো আমাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তাদের যদি অসুবিধা হয়, তখন চেয়ারম্যান স্যার আমাকে বলছিলেন ডিপার্টমেন্টে, দেখেন ইমতিয়াজ সাহেব, আমরা নিজেরাই বুঝতে পারছি না, সাধারণ মানুষটা কিভাবে বুঝবে। আমার ওইটা উপলব্ধি হয়েছে যে আসলেই তো তাই, ঘটনা তো সেরকমটি দেখাচ্ছে বাস্তবিক প্র্যাকটিক্যাল অর্থে। এজন্য আমাদের আইনগত রিটার্ন তৈরি করাটা কিন্তু অনেক বোঝাশোনার একটা বিষয়। এখানে আইনটা কিভাবে করা হয়েছে, যে ব্যাংকিং চ্যানেলে নিতে হবে এবং এটা সমন্বয়যোগ্য হতে হবে। যদি সমন্বয়যোগ্য না হয়, কোনো অসমন্বয়যোগ্য অ্যাডভান্স আপনি নিলেন, তাহলে এটা কিন্তু ডিরেক্টলি ইনকাম হিসেবে গণ্য হচ্ছে। তাহলে আমরা এখানে একটি ক্লজ পাচ্ছি, এখানে দেখেন, এখানে লেখা আছে US 39 সাবসেকশন 3। এটা যারা না বুঝে যে ইউএস কি, ইউএস মানে আন্ডার সেকশন 39 সাবসেকশন 3, সেখানে যেটা আমি আইনটা দেখালাম আমাদের বই থেকে, এখানে এই তথ্যটা দেওয়া আছে, এখান থেকে দেখতে হবে। ঠিক আছে, দেখেন এরপরে 4 নম্বর ক্লজে বলছে, যদি কোনো মালিক গৃহ সম্পত্তি বা ভাড়া প্রদানের বিপরীতে অসমন্বয়যোগ্য অঙ্ক, উহা যে নামেই টাকা হোক না, সিকিউরিটি নামে হোক বা যে নামেই হোক না কেন, উহা বিশেষ ভাড়া হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তবে এখানে করদাতার ইচ্ছা অনুযায়ী উক্ত অর্থকে এমনভাবে বন্টন করা যাবে যাতে কর নির্ধারণের উদ্দেশ্যে অর্থ প্রাপ্তির বৎসর এবং পরবর্তী 4 বছর সমান অংশে তাহা গণ্য হয়, এভাবে তিনি এটাকে অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আনঅ্যাডজাস্টেবল অ্যাডভান্স এবং অ্যাডজাস্টেবল অ্যাডভান্স, এটার দুটি বিষয় আমরা রেখেছি। এটা আমাদের এই আইনের অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। আর তৃতীয় একটি কলাম রাখা হয়েছে, আমরা তো এই 25% অথবা 30% অ্যালাউ পেয়ে যাই অটোমেশন, কিন্তু আমি যদি ডিক্লেয়ার করি না, আমার এই পরিমাণ খরচ অ্যাকচুয়ালি হয়নি, আপনি আইন আমাকে সুযোগ দিয়েছেন ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আমার 3,51,000 টাকা রিপেয়ার কালেকশনে খরচ হয়নি, সেক্ষেত্রে কি হবে?
সেক্ষেত্রে বাকি টাকা ধরেন আমি ডিক্লেয়ার করলাম আমার 3 লাখ টাকা খরচ হয়েছে, 51,000 টাকা হয়নি, তখন আমি 51,000 এখানে ডিক্লেয়ার করব। এটাকে তারা ইনকাম হিসেবে গণ্য করবে। ঠিক আছে, তাহলে এটা বিশেষ আয় হয়ে গেল। তাহলে আমাদের এই বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে। আমি প্রত্যেকটি পয়েন্ট আমরা ইনপুট দিয়ে দেখিয়েছি, যাতে করে আমাদের এটা বুঝতে সহজ হয়, যে যদিও এটা করদাতার সাথে আহ করদাতার যে ফ্যাক্ট সেখানে উল্লেখ নেই, বাট আমরা বোঝানোর স্বার্থে এই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে ইন্ট্রোডিউস করার ট্রাই করছি। তাহলে এটা হচ্ছে হাউস প্রপার্টি রেন্ট। এটা আমাদের হয়ে গেল যে প্রপার্টি ওয়ান আমরা রেন্ট সামারিতে দেখতে পারবো। সেখানে আমাদের টোটাল এই হাউস থেকে 7,97,500 এই টাকাটি রেন্ট আসছে। যদি আমাদের একাধিক বাড়ি থাকে, তখন আমরা এখানে আবারও অ্যাড করার সুযোগ পাবো, এই যে অ্যাড অ্যানাদার প্রপার্টি। যদি দুটি বাড়ি থাকে, আমরা দুটি বাড়ি উল্লেখ করব আলাদা আলাদা ভাবে, সব একসাথে উল্লেখ করবেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে একটি বাড়ি থাকতে পারে, আরেকটি দোকান থাকতে পারে, সেক্ষেত্রে অ্যানাদার প্রপার্টিতে আপনি টিক মার্ক করবেন, সেখানে আরেকটি প্রপার্টি চলে আসবে। এখন আমরা আরেকটি প্রপার্টির কথা বলি, যেমন আমরা তো এখানে হাউস প্রপার্টি দেখলাম। যদি এরকম হয় যে এ ব্যক্তির আদার্স প্রপার্টি রেন্ট আছে হাউসের বাইরে, তখন আমরা অ্যাড আনাদার প্রপার্টি যোগ করব। সেখানে আমরা প্রপার্টিটা আবারও সিলেক্ট করব। এখানে হচ্ছে আদার প্রপার্টি। ধরা যাক আপনি আপনার একটি ল্যান্ড ভাড়া দিয়েছেন। অনেকে গ্রামের জমি থাকে, সেই গ্রামের জমিটি আমরা অনেক ভাষাগত বিষয় আছে এখানে। অনেকে অনেক ভাবে বলে যে এটা বর্গা দেওয়া হয়েছে, এটা নগদ জমা রাখা হয়েছে, এরকম ভাবে কিছু টার্ম পরিচিত আছে। এক কথায় যেটা মাসিক বা বাৎসরিক চুক্তিতে আপনি দিয়ে থাকেন, যে বছরে আপনি এখানে চাষাবাদ করবেন, লাভ লস যাই হোক না কেন, আমি কোনো এটার পার্ট না, আমাকে বছরে ফিক্সড 10,000, 20,000, 50,000 টাকা দিবেন। এটা কি মূলত আইন রেন্ট হিসেবে কনসিডার করবে। তো ধরেন এরকম ভাবে আপনি ল্যান্ড রেন্ট দিতে পারেন, আপনি আপনার ফ্যাক্টরি দিতে পারেন, অথবা আপনার অন্য কোনো প্রপার্টি, আপনার ভেহিকাল, অর্থাৎ পার্সোনাল যে ভেহিকালস আছে, এটাকে আপনি রেন্ট দিতে পারেন। এগুলোকে মূলত আদার রেন্ট হিসেবে গণ্য করা হয়। যেমন আপনি যদি ল্যান্ড রেন্ট দেন, অথবা এখানে আপনি উল্লেখ করতে পারেন যে আমার পার্সোনাল ভেহিকালটা অনেকেই দেখছি যেটা রেন্ট দিয়ে থাকে, সেখানে আপনার আহ, যে আপনার কারটা রেন্ট দিচ্ছেন ডেসক্রিপশন উল্লেখ করবেন, মডেল সহ, যে এক্সিও এত গাড়িটা রেন্ট দিচ্ছেন, রেন্টাল পিরিয়ড কত, 12 মাসে রেন্ট দিচ্ছেন, অ্যানুয়াল রেন্ট কত, ধরেন পার মান্থ উবারে দিচ্ছেন 30,000 করে পাচ্ছেন বা 25,000 করে পাচ্ছেন। 25,000 হলে আপনার এখানে 3 লাখ টাকা রেন্ট হয়। রেন্ট রিসিভ 3 লাখ। এখানে অন্য কোনো রিসিপ্ট আপনি পেয়েছেন কিনা, অন্য কোনো অর্থ আপনি পেয়েছেন কিনা, যদি অন্য অর্থ না পেয়ে থাকেন তাহলে এখানে আপনার জিরো। এখন এই এগেনিস্টে, গাড়ির এগেনিস্টে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে গাড়ির এগেনিস্টে কিন্তু ইন্স্যুরেন্স থাকে। অনেকে এখন ইন্স্যুরেন্স বাধ্যতামূলক না হওয়ার কারণে করছে না, বাট ইন্স্যুরেন্সটা কিন্তু অনেকে করে থাকেন। তাহলে সেই ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দিয়েছেন, ধরেন 30,000 টাকা দিয়েছেন বছরে, এটা আপনার এক্সপেন্স হিসেবে যাবে। আপনি যদি গাড়ি থেকে লোন নিয়ে থাকেন, সেই লোনের যে ইন্টারেস্টটা পেইড করেছেন গাড়ি কেনার সময়, সেই ইন্টারেস্টটাও কিন্তু এখানে খরচ হিসেবে যাবে। ধরুন 24,000 টাকা আপনি ইন্টারেস্ট পেইড করেছেন, যান, এটা যাবে। এরপরে এই গাড়ির ইনকামের এগেনিস্টে যদি ট্যাক্স পে করেন, যেমন ট্যাক্স টোকেন, অন্যান্য ট্যাক্স আছে, সেই ট্যাক্সের যে এক্সপেন্স গুলো ধরা যাচ্ছে আপনার 34,000 টাকা খরচ হয়েছে, এটা এখানে আপনি উল্লেখ করতে পারবেন। আর রিপেয়ার কালেকশন যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে উল্লেখ করতে পারবেন। এখানে 25% অথবা 30% হাউস রেন্টের মতো এখানে খরচ অ্যালাউয়েবল না। এটা আমাদের মনে রাখতে হবে। এখানে অ্যাকচুয়াল যদি কোনো ডকুমেন্ট থাকে যে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি এটাকে রিপেয়ার করেছি, মেইনটেন্স করেছি, তাহলে অ্যাজ পার ডকুমেন্ট অনুযায়ী ধরা যাক আমার 25,000 টাকা, 24,000 টাকা কস্ট হয়েছিল, আমি এখানে উল্লেখ করব। এটার পরে আমাকে নিট রেন্টটা চলে আসবে। যেমন এখানে অ্যালাউবেল ডিডাকশন হচ্ছে 1,12,000, আর বাকিটা হচ্ছে তার নিট রেন্ট, তখন আমার 7 কন্টিনিউ দিতে হবে। এটা হচ্ছে আমাদের রেন্টাল ইনকাম।
এইভাবে করে আমাদের রেন্টাল ইনকাম গুলো আমাদের রিটার্ন ফাইল উল্লেখ করতে হবে। এখন এই ইনকামের পাশাপাশি আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, যেমন আমরা এখানে অ্যাডভান্সের থেকে বিশেষ আয় দেখলাম, কিন্তু করদাতা যদি 5 লাখ টাকা অ্যাডভান্স গ্রহণ করে থাকে, এটা তিনি কিভাবে রিটার্নে দেখাবেন? একজন ভাড়াটিয়ার কাছ থেকে সমন্বয়যোগ্য হোক, 3 লাখ টাকা নিয়েছেন, এখন 2 লাখ টাকা ব্যালেন্স আছে, 1 লাখ টাকা সমন্বয় করে ফেলেছেন, তাহলে এই যে 2 লাখ টাকা তিনি এখনো কিন্তু তিনি অতিরিক্ত গ্রহণ করে আছেন, এটা অ্যাডজাস্টেবল, সমন্বয়যোগ্য, এটা তিনি কিভাবে দেখাবেন? এটা মূলত আমাদের ইনকামের পোর্শনে কাজ করবে না, এইটি কাজ করবে হচ্ছে আমাদের অ্যাসেট পোর্শনে। যে আমরা যখন অ্যাসেটে যাব তখন আমাদের অ্যাডভান্স রিসিপ্টের একটি অপশন আছে লাইবিলিটি পোর্শনে। আপনি এখানে চলে যাবেন, তার লাইবিলিটি পোর্শনে, এই যে লাইবিলিটিস, লাইবিলিটির 3 নম্বর অপশনে দেখবেন আদার লোন অর অ্যাডভান্স। এই লাইবিলিটিস অংশের এই আউটসাইড বিজনেস, এখানে 3 নম্বর পয়েন্ট আপনি এটা উল্লেখ করবেন। এখানে পার্টিকুলারস অফ দ্য লেন্ডার এটা উল্লেখ করবেন। টাইপ অফ লোন, এখানে অবশ্যই আপনি অ্যাডভান্স লিখবেন, অ্যাডভান্স ফর রেন্ট, ঠিক আছে। আহ, ভাড়াটির তথ্য এখানে দিবেন, তার ডিটেলস সবকিছু তথ্য এখানে দিবেন। আদার ডিটেলস, যেমন আপনার যেটা সমন্বয় হয়েছে আপনি এখানে ডিটেলস লিখতে পারেন। টোটাল অ্যাডভান্স ছিল 3 লাখ, সমন্বয় হয়েছে ইতিমধ্যে 1 লাখ, আর ক্লোজিং ব্যালেন্স আপনার এখানে 2 লাখ। এভাবে করে আপনি ব্যাখ্যা দিতে পারেন, আর এখানে ব্যাখ্যা না দিলেও কোনো প্রবলেম নাই। আহ, এখানে আপনি এভাবে করে এই 2 লাখ টাকা এখন কারেন্ট লাইবিলিটি 30 জুন 2025 এই ডেট পর্যন্ত, এটাকে আপনি এখানে এভাবে করে ডিক্লেয়ার করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে রেন্টের যে ইস্যুস গুলো আছে, আমি এই সব বিষয়গুলো কিন্তু আপনাদের এখানে একবার সামারাইজ করে দিলাম, যাতে করে রেন্টের সাথে রিলেটেড অ্যাসেট, রিলেটেড অ্যাডভান্স, এই বিষয়গুলো আমরা সমন্বয় করলাম। তাহলে বোঝা যাচ্ছে যে একজন বাড়ির মালিক অথবা যিনি অন্য কোনো প্রপার্টি রেন্ট দিয়ে থাকেন, তিনি এভাবে করে তার ইনকামটা শো করবেন, এভাবে তার খরচগুলো অ্যালাউ হবে আইনগতভাবে।